নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর ধারে বাড়ি। গল্প পাঠে আমি অনিন্দিতা। শ্যামলীদের বাসা পীতাম্বর লেনে, 2 নম্বর পীতাম্বর চৌধুরী লেন। সেকেলে পুরনো বাড়ি, দোতলায় 6টি ঘরে 6টি পরিবারের বাস। কলতলায় 2টি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে। শ্যামলী ওর মধ্যে একটু দেখতে ভালো, বয়স 30-এর সামান্য ওপরে, 2-1 বছর ওপরে। 4 সন্তানের মা, 2টি মেয়ে 2টি ছেলে। বেলা 10টা বাজে। শ্যামলীর স্বামী খেতে বসেছে। শ্যামলী ডালের বাটিতে হাত ডুবিয়ে সামনে বসে আছে। শ্যামলী বলল, ফিরবে কখন? শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ একটা সওদাগরি আপিসে 70 টাকা মাইনের চাকুরি করে। যুদ্ধের বাজারে তাতে চলে না, খাওয়া দাওয়ার অসীম কষ্ট। ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না, 2টো শুকনো মুড়ি চিবোয় স্কুল থেকে এসে। যদুনাথ বলল, ফিরতে 7টার পর হবে। আরও একটা বাড়ি দেখো, বুঝলে? সে তো বুঝলাম, বাড়ি মিলছে কই? খুঁজতে কি কম করছি? এ বাড়িতে আর টেকা যায় না। কালো ঝগড়া হয়েছিল? কবে না হয়, বিশ্বাস গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালো খুব হয়েছিল। অভয়ার সঙ্গে রামবাবুর বইয়ের ঝগড়া। জলতোলা নিয়ে? তা আবার কি নিয়ে? ও তো রোজকার ঘটনা লেগেই আছে। রোজ রোজ এ আর ভালো লাগে না, অসহ্য হয়ে উঠেছে। যদুনাথ চলে গেল। শ্যামলীর ছেলেমেয়েরা খেয়ে দিয়ে স্কুলে গিয়েছিল। ছেলে 2টি বড়, তারা হাই স্কুলে পড়ে। মেয়ে 2টি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে। ছোট রান্নাঘর, একটি লোক কায়ে ক্লেশে বসে 2টি আহার করতে পারে। আজ 9টি বছর এ বাসায়। বড় মেয়ে লীলার বয়স। এই বাসাতেই লীলার আতুর হয়েছিল। রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা, ফ্যান, শাকের ডাঁটা, চিংড়ি মাছের খোসা ইত্যাদি জমে দুর্গন্ধ বার হচ্ছে। এই দুর্গন্ধ আর এই কুশ্রী দৃশ্য আজ 9 বছর ধরে সহ্য করতে করতে নাক অসাড় হয়ে গিয়েছে। এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না। বিনা ওপরের তলার মনোরঞ্জন বাবুর মেয়ে, সে শ্যামলীকে ভালোবাসে। কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, কাকিমা, কি রাঁধলে? মসুরির ডাল আর চচ্চড়ি। মাছ আনেননি কাকাবাবু? না, 2 টাকা চিংড়ি মাছের সের। মাছ কি আর কেনবার জো আছে? উনি গিয়ে ফিরে এলেন। এবার রেশনের চালে কাকর খুব কম কাকিমা। আপনারা রেশন আনেননি? বুধবার আসবে রেশন, এখনো আনা হয়নি। তোমার কাকা যেতে সময় পাননি। বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় 1-1 বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে। একজন একটা তুলে নিয়ে যায় তো আরেকজনে একটা বসায়। এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না। গা ধোবার কি কষ্ট বিকেলে! এই গুমোট গরমে জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত, কিন্তু তা হওয়ার জো নেই। এক একজন ছোবরার সাবান নিয়ে নামবে ওপর থেকে, আধ ঘন্টা ধরে থাকবে। প্রথমে নামবে অভয়া, তারপর নামবে মতির দিদি। এরা দুজনেই ভীষণ ঝগড়াটে। যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে 1 ঘটি জল কারো নেবার জো নেই। তাহলেই বাঁধবে ধুন্দুমার ঝগড়া। অভয়া বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী। শ্যামলীকে ডেকে বলল, ও দিদি, কি হচ্ছে? কুটনো কুটছি ভাই। কি কুটনো? ঝিঙে আর ঢ্যাঁড়স। আলু তো 12 আনা সের উঠেছে, আমাদের সাধ্যিতে কুলোলে তো কিনব। রেশন এসেছে? না ভাই, বুধবারে আসবে।
আমায় আধপোয়া চিনি দিতে পারবে দিদি, তোমাদের রেশন থেকে? আসুক আগে, দেখব তখন। এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ, কেরানির বউ। পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে। পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই। বিশ্বাসগিন্নি দলের মোড়ল, ওপরের ভাড়াটেদের সর্দার। তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন। তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে। তার মধ্যে একজন হচ্ছে এই অভয়া। দেখতে সুন্দরী হলে কি হবে, যেমন স্বার্থপর তেমনি কুটিল মন। এই যে বলল চিনি দিতে হবে, না বললে আর রক্ষে আছে? কোন কালে এক বাটি নুন ধার দিয়েছিল, সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে, আমরা কি কোনোদিন কিচ্ছু কাউকে দিইনি নাকি? সময়ে অসময়ে নুন রে তেল রে, তা নিয়ে মনে থাকবে কেন? ঘোর কলিজে, কাজের সময় কাজে, কাজ পুরোলে পাজি। আচ্ছা, আমরাও কি আর কখনো কাজে লাগব না? তখন যেন ইত্যাদি। এই বাসাটাতে কি গুমোট গরম, দক্ষিণ দিক চাপা, এতটুকু হাওয়া আসে না। প্রাণ আইঢাই করে গরমে। আজ 9 বছর কষ্টভোগ চলছে। এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব, সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ। সবাই সমান অশিক্ষিতা। ভালো বললেও এ বাড়িতে মন্দ হয়। সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবু স্ত্রীকে বলেছিল, দিদি, চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন। কলতলায় সকলেরই যেতে আসতে হয়, সকলেরই তো অসুবিধে। আর যাবি কোথায়? শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিল, আমি কি একলা ফেলি নাকি? সবাই তো ফেলে, কেনই বা ফেলবে না? ভাড়া দিয়ে সবাই বাস করে, কারো একার সম্পত্তি তো নয়। সবারই সুবিধে এখানে দেখতে হবে। যদি তাতে অসুবিধে হয়, তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন? তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয়, ইত্যাদি। শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয়। সে বলল, দিদি, কি পাগলের মতো বকছেন? আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন, তাতে কেউ বারণ করছে না। তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন? কেন আমি তা ফেলতে দেব? ফেলতে দেবে না? তোমার কথায় কি তুমি এমন লাট সাহেব এচড়ে বাপু? তুমি পাগল না আমি পাগল? রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা, আমারও তা। তুমি বলতে আসবার কে? তা বলে পরে সুবিধে অসুবিধে যারা না দেখে, তারা আবার মানুষ? তাদের আমি ঘোর অমানুষ বলি। এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা। একে ঝগড়া বলে অভিহিত করা যায় না। এরপর বাঁধল আসল ঝগড়া। শ্যামলীও ছাড়ল না, শশীবাবুর বউও না। উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র। তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুই পক্ষেরই। নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর প্রৌঢ়া স্ত্রী। ছেলেমেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা, পায়খানা থাকা সত্ত্বেও। প্রায় শ্যামলীর রান্নাঘরের সামনেই। কিচ্ছু বলবার জো নেই। ওই আরেক গোলমাল, একটিমাত্র পায়খানা নিচে, মেয়ে পুরুষ তাতে যাবে। কি নোংরা করে রাখে মাঝে মাঝে। ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে, তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন, নয়তো বেলা 11টা, পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে। চৌবাচ্চায় তখন 2 ইঞ্চি মাত্র জল থাকে কোনোদিন, কোনোদিন তারও কম। শ্যামলীর দম বন্ধ হয়ে আসে। এমন কি কোনো বাসা পাওয়া যায় না, যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে? আষাঢ় মাসের প্রথম, ফিরিওয়ালা গলির মধ্যে হাঁকছে। বৃষ্টি এখনো নামেনি এবার। জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে। মতির ছোট বোন এসে বলল, 10 পলা তেল ধার দেবেন কাকিমা? শ্যামলী বলল, হবে না, তেল নেই। 8 পলাও হবে না? কিচ্ছু নেই। মেয়েটা চলে গেল। শ্যামলী তেল দেবে কি?
ওদের কোনো আক্কেল নেই। শ্যামলী কি সাধে বিরক্ত হয়েছে? উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে 1 নম্বর কানপুর কিনে আনেন ওর আপিসের রেশন বেচে। সে কি ঝাঁঝওয়ালা তেল! মতিরা এক কৌশল ধরেছে। 20 পলা সেই ভালো তেল হপ্তায় ধান নেবে আর শোধ দেবে 5 শিকে সেরের কলের তেল দিয়ে। উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয়। শ্যামলীদের ফি হপ্তায় 20 পলা তেল অপব্যয় যায়। ওরা চালাক আছে, একবার নেবে 10 পলা, তারপর আরেকদিন এসে 10 পলা, একসঙ্গে নেবে না। একেবারে যেন মৌরসি পাট্টা করে বসেছে। দেব না তেল? রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে, দেখি কি হয়। কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম। সে এতটুকু চটল না। আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা। ও শ্যামলী, দে দেখি ভাই একটু তেল। তেল নেই দিদি। দিতেই হবে, মাছ ভাজা হচ্ছে না, 5 পলা তেল দে। যা আছে আমারই কুলোবে না দিদি। দেখি তোর তেলের বোতল, দে ভাই আমায় 5 পলা। অগত্যা শ্যামলী উঠে গিয়ে তেল দেয়। ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না। ঠকেছে তো দেখাই যাচ্ছে, ঠকুক, লোকে তাতে খুশি হয়, হোক। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোট মঙ্গলের সৃষ্টি হলো। মতির মা গিয়ে 7খানা করে লাগিয়েছে তাদের কাছে। তেল থাকতেও দিতে চাচ্ছিল না। বোতল দেখতে চাইলুম, তাই তো দিল। এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা। এই যে সেদিন বৈশাখ মাসে ওর পেটের ব্যথা ধরল রাত্রিরে, যদুবাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে, দিইনি আমরা। লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয়, তবে লোকে মানুষ বলে। তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না। বড় বড় বালতি, ঘড়া, টপ পড়ল একের পর এক সকাল থেকে। সেসব সরিয়ে 1 বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা। সে কথা শ্যামলী ভালো রকমই জানে, অনেকবারের অভিজ্ঞতায় জানে। সুতরাং আষাঢ় মাসের গুমোট গরমে বেলা 11টা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো। 11টার পর কলের জল কখন চলে গেল। যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি 4 মাত্র জল। কাকির মুখ থেকে তার মধ্যে পড়ছে ভাত। এই সময়ে একদিন যদুবাবু এসে বললেন, ওগো শোনো, একটা সন্ধান পেয়েছি। রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় 11 মাইল উত্তরে, বল্লভপুর বলে একটা পাড়াগা। সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছারি ছিল, বিক্রি করে ফেলেছে। মাঝে মাঝে যেত বলে কাছারি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল। ওপরে নিচে 5খানা ঘর, বারান্দা, নাইবার ঘর, রান্নাঘর সব আছে। 10 বিঘে জমির ওপর কাছারি বাড়ি, তাতে আম কাঁঠালের গাছ, কলা গাছ আছে। বাড়ির সেই জমির নিচ দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে, তাতে জমিদার বাঁধানো ঘাট করে দিয়েছেন। বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধের জন্য। সব শুদ্ধ 3000 3500 টাকা হলে বাড়িটা পাওয়া যায়, জমি শুদ্ধ। কিনবো? প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি সব তুলে নি। অত কমে হবে? পাড়াগা, কে সেখানে খদ্দের হচ্ছে? যদ্দূর শুনলুম চাষাগা, গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই। টাকা দেবে কোথা থেকে? প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নি, তোমার গহনা কিছু দাও, আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি। আমার কাছেও সামান্য কিছু আছে। শ্যামলীর মন নেচে উঠল। কতদিন সে পাড়াগাঁয়ের মুখ দেখেনি। বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে। সে বংশে বাতি দিতে কেউ নেই। জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন। ঘোর ম্যালেরিয়া।
চলে না সেখানে থাকা। যদি এ সম্ভব হয়, ভগবান কি এত দয়া করবেন? তা কি তার কপালে সম্ভব হবে? শ্যামলী বলল, কিন্তু তুমি কোথায় থাকবে? কেন? সেখানে আপিস, চাকরি ছেড়ে দেব। একঘেয়ে হয়ে গিয়েছে এ জীবন, আর ভালো লাগে না। স্বাস্থ্য যেতে বসেছে। একটু সাহস করে দেখি, যা আছে কপালে। ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটোর লেখাপড়া, রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে, সে ব্যবস্থা হয়ে যাবে। আর এ যা লেখাপড়া শিখছে, এ শিখে তো কেরানি হবে। তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে। বিলেত থেকে লোকে গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল। অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না। জীবন উপভোগী যদি না করলুম, বেঁচে থেকে কি হবে? গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো, নাইট স্কুল করব, বই পড়তে শেখাবো। এ আমার অনেক দিনের ইচ্ছে। স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হল। শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে। দূরের পাখি ডাকা ফুল ফোটা সম্মুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলি, কত অলস মধ্যাহ্নে বনানী কোলে ঘুঘুর ডাক শোনা, বিছানায় জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে, কত আম্র মুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা। দিন 15 পরে যদুবাবুর সঙ্গে একটি প্রৌঢ় ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন। যদুবাবু বললেন, উনি এখানে খাবেন। শ্যামলীকে আড়ালে বললেন, উনি ওদের স্টেটের নায়েব। ওরও নাম যদুবাবু, তবে উনি কায়স্থ। আমাকে বলে কয়ে উনিই বাড়ি দেওয়াচ্ছেন। অতি ভদ্রলোক। একটু ভালো করে খাওয়াও দাওয়াও। 3.5 মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে, সেটাও ওই সঙ্গে হয়ে যাবে। আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে। তারপর চা খেয়ে বিদায় নিলেন। এর 3 দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন, বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল। কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিল না। কিছু কিছু জিনিসপত্র রেখে ঘরে চাবিবদ্ধ করে গেল। রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা 10টার সময় বনগা লাইনের গাংনাপুর স্টেশনে নামল। আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল। মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি। বেলা প্রায় 3টের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ান বলল, ওই বুদিপুরের বনবিবিতলা দেখা যাচ্ছে, ওর পরেই বল্লভপুর। শ্যামলী ভাবল, কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা, কেমন হবে সেখানকার জীবনযাত্রা। জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুজে। এখন সেই অজানার প্রকৃতি কি, সেটা এক্ষুনি তো বোঝা যাবে। আর একটু পরেই কি গিয়ে দেখব যে সেখানে, কি জানি, সর্বস্ব খুইয়ে তার বিনিময়ে কেনা। ক্রমে আরও আধ ঘন্টা কেটে গেল। বেলা বেশ পড়ে এসেছে। এমন সময় গারোয়ান বলল, এই যে বাবু, বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি, নামুন মা ঠাকুরুন এবার। দুরু দুরু বক্ষে শ্যামলী নামল সকলের আগে। যদুবাবু বললেন, না দেখে বাড়ি কেনা, এতগুলো টাকা, বলতে গেলে সর্বস্ব খুইয়ে, এই দূর গায়ে বাড়ি কেনা। তুমি আগে নেমে বাড়িতে ঢোকো, মেয়েরা ঘরের লক্ষ্মী, তুমি আগে ঢোকো। আমার তো সাহস হচ্ছে না, কি জানি কিরকম হবে, নামো আগে। হ্যাঁ গো, বাড়ি কি পরিষ্কার করা আছে, না এক গলা ধুলো আর মাকড়সার জাল আর চামচিকের বাসা?
গিয়ে এখন ঝাড় দিতে হবে? চাবি কোথা? গারোয়ান শুনতে পেয়ে বলল, মা ঠাকুরুন, বাড়িতেই আছে মুক্তোর মা গয়লানি আর তার ছেলে, তারাই বাড়ি দেখাশুনো করে। নিচের একটা ঘর আছে, চাবি তো নেই, বাড়ি খোলাই পড়ে আছে। কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শ্যামলীর সামনেই যে বাড়িটা পড়ল, সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এই বাড়ি তাদের? এমন বাড়ি এই অজ পাড়াগাঁয়ে? কলকাতায় এমনি হলদে রং করা সবুজ রঙের জানলা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি সে দেখেছে। দোতলাও নয়, বাড়িটা তেতলা। কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব? শ্যামলী আনন্দে চেঁচিয়ে উঠে বলল, ওগো দেখো, এসে দেখো। পরক্ষণেই ওর লজ্জা হলো। গারোয়ানটা না জানি কি দেখলেই মনে করল ওকে। ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে। যদুবাবু বললেন, বাহ, বেশ বেশ। রাস্তায় আস্তে আস্তে গারোয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞাসা করেছিলেন। সে বলেছিল, চমৎকার বাড়ি বাবু, কলকাতার বাবুরা থাকবার জন্যই করলেন। তেতলা বাড়ি, দরার জায়গা, নদীর ধারে বাঁধা ঘাট আছে, ফলপাকড়ের গাছ, দেখবেন বাড়ির মতো বাড়ি। কিন্তু সে কথায় আস্থা স্থাপন করতে পারেননি শ্যামলী বা তার স্বামী। এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল। বাড়িটার সম্বন্ধে আসল কথা হচ্ছে, অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে, অথচ ঠিক পাশেই গ্রামের বসতি। বনানীর ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার। ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকল। নিচের ঘরে গিয়ে দেখল সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে। শ্যামলী ডাকল, ও ঝি, কি নাম যেন ওর? মুক্তোর মা? ও মুক্তোর মা। বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল। তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলীর পায়ে গড় হয়ে প্রণাম করে বলল, ওরা কপাল আমার মা, ঘুমিয়ে পড়েছি এই অবেলায়। দিনবেলা থেকে ওপরে নিচে সব ঘর ধোলাম, পোছলাম, ছাদ ঝাড় দিলাম। বলি, মা ঠাকুরুনরা আসছেন, বাবু আসছেন? তা ছাদ তো নয়, গড়ের মাঠ। এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম? আসুন মা ঠাকুরুন, আসুন বাবা। শ্যামলী বলল, তোমার নাম মুক্তোর মা? বলে সবাই, বলো না। অদেষ্টের মাথায় মারি 7 খ্যাংরা, নামটাই আছে বজায়, যার জন্যি সে আর নেই। তাহলে কি আজ আমার ভাবনা? শ্যামলীর ওসব কথা ভালো লাগছিল না। তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর থেকে নিচে সব দেখে আসে। কিন্তু কি মনে করবে এরা? কি মনে করবে মুক্তোর মা? ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখল। বড় বড় দুটো ঘর, প্রশস্ত থামওয়ালা ঝিলমিলি বসানো বারান্দা, ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর। শ্যামলীর বড় ছেলে কানাই বলল, মা, এ তো রান্নাঘর নয়, এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড়। দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে। বড় মেয়ে ডলি বলল, কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে। ওপরে সিঁড়ি বেয়ে দূর দূর করে সবাই উঠল। শ্যামলী বলল, ওগো দেখো কি সুন্দর মেজে, কাঁচের সার্সি বসানো জানালা। কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বলল, কি সুন্দর সিনারি, দেখে যাও মা বারান্দা থেকে। ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট নদীটা, ওপারে সবুজ মাঠ, কেমন ঝোপ আর বাবলা গাছ, গরু চড়ছে। ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা। যদুবাবু বললেন, ও ঝিঙের ফুল,
বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে কিনা, সত্যিই ভারী সুন্দর সিনারি বটে। ওগো দেখো, এদিকে এসো, কি ফাঁকা। শ্যামলী বলল, তেতালার ঘরটা দেখে আসি চলো। তেতালার ঘরটি অপেক্ষাকৃত ছোট, কিন্তু খুব বড় বড় 3টি জানালা, 3টি দেওয়ালে, রাঙামাটির পালিশ করা মেঝে, দরাজ ছাদ, ছাদের ওপর থেকে বহুদূর ব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এই আষাঢ় সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করল। শ্যামলীর চোখে জল এলো। এ যে রূপকথার রাজবাড়ি তার কাছে। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ। কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল। কানাই ইতিমধ্যে ছুটে এসে বলল, বাধা ঘাট দেখে এলাম মা, একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের, তবুও দিব্যি আরামে নাইতে পারবে। ওই তো দেখা যাচ্ছে, এই উঠোনটা পার হয়েই। যদুবাবু বললেন, না, ৩,৫০০ টাকা নিক, জিনিসের মতো জিনিস, বাড়ির মতো বাড়ি, ছেলেপুলে নিয়ে দরাজ জায়গায় বাস করো। এই তো পাশেই গায়ের কি পাড়া, ডাক দিলেই লোক পাবে, কোনো ভয় নেই। আমি এখানেই একটা কিছু করব। এত লোকের চলছে, আর আমার চলবে না? খুব চলবে। তোমরা দাঁড়াও, জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি। কি কি গাছ আছে মুক্তোর মা? মুক্তোর মা বলল, 3টে আম গাছ আছে, 7টা কাঁঠাল গাছ, একটা পেয়ারা গাছ, একটা চালতে গাছ, একটা বিলিতি কুল গাছ, 2 ঝাড় কলা গাছ, 4টে নারকোল গাছ। বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল, থাকবে বলে, শখ করে কলকাতা থেকে চারা এনে এই বছর। ওই দেখো, একটা চাপা ফুল গাছ বসিয়ে গিয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামল। শ্যামলীর দুঃখ হলো, এখন আর কিছু দেখা যাবে না। নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পথঘাট চিনে নেওয়া যেত, ভালো করে দেখা যেত আলো ভরা দিনমানে। শ্যামলী তাড়াতাড়ি লণ্ঠন জ্বালালো, ডাকল, মুক্তোর মা, ও মুক্তোর মা। মুক্তোর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল। বলল, কি মা, জল আছে বাড়িতে? জল তুলে রেখেছি একটা বালতিতে, আর তো পাত্তর নেই মা, তাই তুলতে পারিনি। সে কথা বলছি নে, বাড়িতে জল আছে? কুয়োটুয়ো বাঁধানো, পাতকুয়ো আছে, নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে। চলুন আমি দেখিয়ে দিই। বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না, আগাগোড়া শান বাঁধানো, চৌবাচ্চা আছে বাঁধানো। তাতে জল তুলে রাখুনি? নাইবেন যদি তবে পাতকুয়োর জলে কেন মা? দিব্যি বাঁধানো নদীর ঘাট, অসাগর জল নদীতে। এখন জোয়ার এসেছে, সব পৈঠেগুলো ডুবে গিয়েছে। চলুন গা ধুয়ে আসবেন। শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল। ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ, তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পৈঠাগুলোতে। কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুরভুর করছে, এই গাছ থেকেই আসছে। মুক্তোর মা, কি ফুলের গন্ধ! কি একটা লতা এই গাছে উঠেছে মা, কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে, ভারী বাস বেরোয় রাত্রিরে। শ্যামলী জলে নামল। আজ সে রূপকথার রাজকন্যে। স্নিগ্ধ জল, ওপরের দিক থেকে হাওয়া বইছে, সেই ফুলের সুগন্ধ, তারাভরা আকাশ, এই বাঁধা ঘাট, এই প্রাচীন বনস্পতি, এই বনপুষ্প সুবাস, সব তাদের নিজস্ব। তারা পয়সা দিয়ে কিনেছে। কলকাতায় সেই পচা ড্রেন, কলতলা, অভয়া, বিশ্বাসগিন্নি, সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে। তাদের জন্যে
সত্যিই কষ্ট হলো। বেচারি মতির মা, বেচারি শশীবাবুর বউ, ওদের একবার এখানে আনতে হবে। না, এও স্বপ্ন। এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য। ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে, ও মা, শিগগিরই গা ধুয়ে এসো, বাবা চা চাইছে, এসো চট করে। শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো। সাবানের বাক্সটা নেই, আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে। মুক্তোর মা, ছুটে যাও, বড় দিদিকে বলো ছোট তোরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে, দিতে।